খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতিকে মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমি আজকে থেকে 7-8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। আমরা মূলত এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলটার সঙ্গেই রয়েছি। পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করে সেটিকে নিয়ে উল্লাসের যে ঘটনা সারা দেশের মানুষকে এক ধরনের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় দিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বলে বের হয়েছে, আর আসতে পারেনি। কিভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কিভাবে মারছে একটা মানুষকে কিভাবে মারছে? দর্শক, চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যা করেছে যুবদল নেতা। ইতিমধ্যে যুবদলের নেতাকে রক কেটে হত্যা করেছে জামাতের নেতা কর্মীরা, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। এই ভিডিওতে দেখতে পাবেন কি হতে যাচ্ছে বাংলাদেশে। জামাত শিবিরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উত্তাল করে দিয়েছেন ঢাকা শহর। ঢাকা শহরে বিএনপি নামতে পারছে না। কি হতে যাচ্ছে তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এক হত্যাকাণ্ড নিয়ে কি চলছে বাংলাদেশে। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতিকে মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ওই নেতার বাসার সামনে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এলাকাবাসী বলছেন, দিন দুপুরে এমন হত্যাকাণ্ড দেখিয়ে দেয় খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র। বিস্তারিত কনক রহমানের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর মহেশ্বর পাশার বাড়ির সামনে ব্যক্তিগত গাড়ি ধোয়া মোছার কাজ করছিল মাহবুব। এ সময় একটি মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি খুব কাছ থেকে তার মাথা, মুখ সহ শরীরের একাধিক স্থানে গুলি করে। মুহুর্মুহু গুলির শব্দে ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা। এ সময় দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে 2 পায়ের রক কেটে নির্বিঘ্নে স্থান ত্যাগ করে। হত্যাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসীরা মাহবুবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান তার শরীর থেকে 7টি গুলি বের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নামাজ শুরু হবে ভাব, তখন কিছুক্ষণ পরে খবর আসলো যে এরকম মাহবুব ভাইকে গুলি করা হয়েছে। এসে দেখি যে লাশ পড়ে আছে, মাথায় গুলি লাগছে, মানে ঠিক একদম কপালের মাঝ বরাবর, কানে গুলি লাগছে, আর রক কাটা এই অবস্থা। নিহতের বাবা জানান, হত্যাকারী 3 জনের মধ্যে একজনের মুখে মাস্ক ছিল। তার ধারণা ওই হত্যাকারীকে তার ছেলে চিনে ফেলতে পারে, এই কারণেই সে মাস্ক ব্যবহার করেছে। 2 সন্তানের জনক মাহবুবের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ছেলেকে শান্ত করে পানি দিচ্ছিল, ধোয়া মোছা করছিল। তো আমি যাওয়ার আগে বলছি, বাবা ধোয়া মোছাটা পরে করে চল, আর নামাজটা পড়ে আয়। তো বলতে আমি যাচ্ছি বলে আমি চলে গেছি মসজিদে। মনে হয় 10 মিনিট কাটায়নি, তার মধ্যে মানে আমার যাওয়ার পরপরই শত্রুরা এসে ওরে গুলি করেছে। সবাই মসজিদের রাস্তায় কেউ নাই, ওই সময় কারা এসে ওরে মারছে। কিন্তু আমার ভাই যে অসুস্থ, তো হসপিটাল টানছি পরশুদিন রাত্রে, ওই সিঁড়ি বেয়ে নেমে যাইতে যাইতে লোকজন চলে গেছে, মাহবুব পড়ে আছে। এদিকে মাহবুব হত্যার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি সহ দলের নেতাকর্মীরা। সেখানে মহানগর বিএনপির সভাপতি বলেন, 19 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের আগ পর্যন্ত বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা ছিল মাহবুব মোল্লার। যুবদলের নেতা হিসেবে তার যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার শত্রু হওয়ার কথা না, শত্রু থাকার কথা না। কেউ না কেউ কোনো শত্রুতার বশত তাকে হত্যাকাণ্ড করে। মাহবুব হত্যার প্রতিবাদে দৌলতপুর সহ নগরীর আশপাশ এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। আমি আজকে থেকে 7-8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। যদি 31 দফা বাস্তবায়ন না করি, তাহলে আপনার যে গত 15 বছর ধরেন
15 বছরকেই যদি আমরা ধরি, 15 বছরের যে আপনার ত্যাগ, 15 বছর যে আপনার উপরে অত্যাচার, নির্যাতন, যে কষ্ট, সকল কিছু বৃথা হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কি? রওশন, আমরা মূলত এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মিছিলটার সঙ্গেই রয়েছি রওশন। যদিও আমরা প্রথমে ভেবেছিলাম বা প্রথমে জেনেছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোতোয়ালি থানার দিকে, কিন্তু বস্তুত এই মিছিলটি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এখন মিডফোর্ড হাসপাতালের দিকে যাচ্ছে। এবং জানেন, এই মিডফোর্ড হাসপাতালে গেল 3 দিন আগে এই দেশের মানুষকে নতুন করে ভাবাচ্ছে, নতুন করে বাকরুদ্ধ করেছে যে নির্মম যে হত্যাকাণ্ড, এই পাথর মেরে একজন ব্যবসায়ীকে হত্যা করে সেটিকে নিয়ে উল্লাসের যে ঘটনা সারা দেশের মানুষকে এক ধরনের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, সেই ঘটনার একটা প্রতিবাদ দেখছি গতকাল থেকেই রাজপথে। আজকে আমরা মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মিছিলটার এই সঙ্গেই আছি। তারা বলছে যে তারা এই একই ঘটনার প্রতিবাদে তাদের যে বক্তব্য, তারা এখানে শিরোনাম দিয়েছে সারা দেশে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল। আমরা এই মিছিলের সঙ্গে আছি আমরা এই ছাত্র আন্দোলনে পরিচিত শিবিরের একজন নেতা সাদিক এম, তার সাথে একটু কথা বলি। এই মিছিলের মাধ্যমে আপনারা কি অর্জন করতে চান? আমরা জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে সকল সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শনবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে শহীদদের স্পিডের আলোকে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শক, গণরুম এবং গেস্ট রুম তৈরি করে যারা করতে চায় তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। মূলত তারা যে এখানে স্লোগান দিচ্ছে, এই স্লোগানে মূলত সেই কথাগুলোই বলছে। তারা এটি বলছে যে এই জুলাইয়ের বাংলাদেশে যেরকম আগে বলা হতো যে বৈষম্যের ঠাঁই নাই, তারা এখানে বলছে যে চাঁদাবাজের ঠাঁই নাই। একই সুরে আমরা দেখছি তারা বলছে যে চাঁদাবাজির কবর দে, এই ধরনের স্লোগানগুলো তারা এখান থেকে দিচ্ছে। এবং অন্যান্য সারা দেশের অন্যান্য যে সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোর মতো। দর্শক, ইতিমধ্যে যে ঘটনা নিয়ে সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, সকলেই প্রতিবাদ জানাচ্ছে, এমনকি সকল রাজনৈতিক দলগুলা এখন রাস্তায় নেমে পড়েছে। এ নিয়ে কিন্তু বিএনপি কঠিন বিপদে পড়ে গিয়েছে, কেননা বিএনপির নেতাই এরকম ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এরকম ঘটনার পর কিন্তু সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে মিছিল করছে। অন্যদিকে যুবদলের আরেক নেতা ইতিমধ্যেই তাকেও রক কেটে হত্যা করেছে। আপনারা জানেন, জামাত শিবিরের একটি অভ্যাস আছে যে তারা রক কেটে হত্যা করে, এরকম পূর্বেও কিন্তু তারা ঘটিয়েছে। সে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জানা যাচ্ছে যে জামাত শিবির এরকম কর্মকাণ্ড ঘটাতে পারে, যুবদল নেতার উপর এরকম হামলা করতে পারে। দর্শক, রক কাটা বাহিনী কিন্তু জামাতে, এরকম কিন্তু বিএনপি নেতা কর্মীরা প্রায় বলে আসছে। তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? এরকম যদি চলতে থাকে তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, এটাই কিন্তু সাধারণ মানুষ দাবি করছে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।